দেখ এদিকে, প্রাণীদেহের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়। ঠিক আছে, তাহলে উদ্ভিদ দেহের সাড়া প্রদানের কি বলেছিলাম, কয়ভাবে হয়? দুইভাবে, একটা রসিত একটা। আচ্ছা, সবকিছু কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ওখানে ছিল হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? আর প্রাণীদেহে দুই রকম করে হয়, একটা কি হরমোন দ্বারা, আর একটা কি স্নায়ুতন্ত্র দ্বারা। বোঝা গেল? হরমোন দ্বারা যেসব রেসপন্স দেয় সেগুলো কি হয়, সব স্লো হয়। ঠিক আছে, সেগুলো কি হয়, স্লো। আর স্নায়ুতন্ত্র দ্বারা যেগুলো হয় সেগুলো কি ফাস্ট হয়। ওই জন্য উদ্ভিদের মানে ইনস্ট্যান্ট কোনো রেসপন্স উদ্ভিদ কিন্তু দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই, তাই না? কিন্তু প্রাণীদেহের কি হয়, যে ইনস্ট্যান্ট রেসপন্সও দেয় আর ধীরে ধীরে রেসপন্স যেটা সেটাও দেয়। যেমন আমরা উদ্ভিদ কি হয়, বৃদ্ধি পায় আলো বাতাস যেদিকে পায় সেদিকে, আলোর দিকে বৃদ্ধি পায়, আমরা পড়েছিলাম, তাই না? তাহলে আলোর দিকে বৃদ্ধি পাওয়াটা কি একটা রেসপন্স দিচ্ছে, ওটা কি বৃদ্ধিটা তো ধীরে ধীরে পাচ্ছে, তাড়াতাড়ি হুট করে তো পাচ্ছে না, তাই না? প্রাণীও সেরকম বৃদ্ধি পাচ্ছে, আমরা যে খাই দাই চলাফেরা করি আমরাও বৃদ্ধি পাই, এগুলো সব ধীরে ধীরে হয়। এগুলো সব কিসের দ্বারা? হরমোন দ্বারা। আর চট করে যেমন আমাদের কোনো একটা কাটা ফুটলো, আমরা হাত সরিয়ে নিই, তাই না? এটা কি ইনস্ট্যান্ট আমাদের রিয়াকশান হয়ে গেল। তো গাছের এরকম কাটা ফুটলে তো গাছ কোনো ইনস্ট্যান্ট রিয়াকশান দেয় না, তাই না? তো কেন দেয় না? তাদের স্নায়ুতন্ত্র নেই, আমরা দেই কারণ আমাদের স্নায়ুতন্ত্রটা আছে। যাই হোক, এই স্নায়ুতন্ত্রই এখন আমরা পড়ব। ঠিক আছে, উদ্দীপনায় সাড়া দেওয়া প্রাণীদের একটি সহজাত ক্ষমতা। দেহে অবস্থিত বিভিন্ন গ্রাহকের সাহায্যে উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। দেহ মধ্যস্থ একটি তন্ত্র উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মধ্যে এই সমন্বয় সাধনের কাজ করে। একে কি বলা হচ্ছে? স্নায়ুতন্ত্র বলা হচ্ছে। এরূপ আরও একটি প্রাণীদেহে তন্ত্র আছে, তাকে অন্তঃক্ষরা তন্ত্র বলে, ওই হরমোন যেটা। ঠিক আছে, হরমোনের তন্ত্রটার নাম কি? অন্তঃক্ষরা তন্ত্র। কেন অন্তঃক্ষরা তন্ত্র, কী ব্যাপার, সব কিছু পড়ানো আছে। ঠিক আছে, মানে ওই কালকের ভিডিওটাতে। অন্তঃক্ষরা তন্ত্র ও তার দ্বারা সংঘটিত দৈহিক নিয়ন্ত্রণ সম্বন্ধে আমরা আগেই পড়েছি, মানে কালকে যেটা পড়িয়েছি। এবার দেখ স্নায়ুতন্ত্র কাকে বলে, তার সংজ্ঞা। ঠিক আছে, স্নায়ু কোষ দ্বারা গঠিত যে তন্ত্র প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ ও উদ্দীপনায় সাড়া প্রদানের মাধ্যমে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে। ঠিক আছে, আর বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, তাকে স্নায়ুতন্ত্র বলা হয়। তাহলে স্নায়ুতন্ত্রের মধ্যে স্নায়ুতন্ত্রটা কি করবে আমরা জানি, যে রেসপন্স দিতে সাহায্য করবে। ঠিক আছে, সেই কথাটাই বলেছে, যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেবে। ঠিক আছে, সেই কথাটা বলেছে। আরেকটা মেইন কথা বলেছে, সেটা হচ্ছে কি, স্নায়ুতন্ত্র স্নায়ু কোষ দ্বারা গঠিত। বোঝা গেল? স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত? স্নায়ু কোষ দ্বারা গঠিত, আর পরিবেশের উত্তেজনায় সাড়া দেবে। এগুলো করে কি করবে, যে দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে আর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে, তাই না? ঠিক আছে, এবার দেখ কি বলেছে, স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়। বাহ্যিক আর আভ্যন্তরীণ কোনো উদ্দীপনা, যেমন ওই শব্দ, আলো, তাপ, তারপরে ওই কাটা ফুটলো, ব্যথা লাগলো, তাই না? তারপর কোনো রাসায়নিক পদার্থ, ধর অ্যাসিড পড়লো গায়ে, তারপরে জ্বালা করলো। ঠিক আছে, এই সবের জন্য কি হয়, স্নায়ুতন্ত্রের মাধ্যম, এগুলো স্নায়ুতন্ত্রের যে ওই কোষগুলো আছে ওই কোষগুলো দ্বারা গৃহীত হয়। ঠিক আছে, তারপর কি হয়, ওগুলো বিশ্লেষণ করে। ওই স্নায়ুতন্ত্র থেকে সিগন্যালটা মাথায় যায়, মাথায় সুষুম্নাকাণ্ড বলে একটা জিনিস আছে, সেখানে যায়। ওগুলো গিয়ে কি হয়, ওগুলোই বিশ্লেষণ হয়, যে হ্যাঁ এটা এটা ব্যথার সিগন্যাল, এটা তাপের সিগন্যাল, এটা তোর কোনো একটা রাসায়নিক পদার্থের সিগন্যাল। ওরকম করে মানে বিশ্লেষণ করে সেই হিসাবে রিপ্লাই দেয়। ব্যথার হলে ব্যথা পাওয়াবে, গরমের হলে গরম লাগাবে, ঠান্ডা কোনো কিছুকে টাচ করলে ঠান্ডা লাগাবে। এইসব মাথার থেকে প্রসেসিং হয়ে পরে আমরা রেসপন্স দেব। ঠিক আছে, আচ্ছা, স্নায়ুতন্ত্র এই কাজটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড এবং স্নায়ু নামক প্রধান তিনটি অংশের মাধ্যমে সংঘটিত হয়। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড আর কি বলছে, স্নায়ু। তাহলে
মেইন প্রসেসিং যেখানে হয় সেটা হচ্ছে কি মস্তিষ্ক, ঠিক আছে। মস্তিষ্ক থেকে মানে মাথার যে ব্রেন সেটা ওটার থেকে পিঠের মধ্যে দিয়ে যেটা চলে গেছে, একটা জিনিস চলে গেছে এরকম করে সোজাসুজি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি সুষুম্নাকাণ্ড। বোঝা গেল? এই দুটাই হচ্ছে কি মেইন আমাদের স্নায়ুতন্ত্রের মানে কাজকর্ম এই দুটা জায়গাতেই হয়। আর এটার সঙ্গে কি থাকে, সারা শরীরে এরকম তার দিয়ে কানেক্টেড থাকে, ঠিক আছে, তারের মতো জিনিস দিয়ে কানেক্টেড থাকে, যেগুলোকে আমরা কি বলবো স্নায়ু। স্নায়ু কি দিয়ে তৈরি হয়? স্নায়ু কোষ দিয়ে। সব কিছুই অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হচ্ছে? এগুলো স্নায়ু কোষ দিয়ে তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে প্রধান তিনটা পার্ট কি? একটা হচ্ছে মাথা, মাথার থেকে নিচের দিকে এরকম সোজা সুষুম্নাকাণ্ড, আর এদের সবার থেকে কি তারের মতো, তার দিয়ে তো কানেক্ট করতে হবে সব কিছু, তাই না? সেগুলোকে বলছে স্নায়ু। বোঝা গেল? আচ্ছা, কি বলেছে? দেহের কোনো স্থান থেকে উদ্দীপনা গৃহীত হলে তা স্নায়ুর মাধ্যমে প্রথমে মস্তিষ্কে পৌঁছায়। উদ্দীপনাটাকে বিশ্লেষণ করে স্নায়ুর মাধ্যমেই দেহের বিভিন্ন স্থানে প্রতিক্রিয়া হয়। মানে ওই যে বললাম এই ছবিটা, তাই না? তো তোর ধর এটা মাথা, এটা হচ্ছে পিঠের অংশ, এটা বডি, তাই না? হাত পা এরকম করে আছে। তো তোর কোথাও একটা ধর হাতের মধ্যে কিছু একটা লাগলো, গরম জিনিসের ছ্যাঁকা লাগলো, তাহলে এখান থেকে কি হবে? স্নায়ু দিয়ে, এই যে তার বলেছিলাম, তার দিয়ে কি হবে? এরকম করে মাথায় যাবে কানেকশনটা, তাই না? এই স্নায়ুর মধ্যে দিয়ে মাথায় যাবে, মাথায় প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে আরেকটা স্নায়ু এখানে এবার কানেক্টেড থাকবে, এই স্নায়ু দিয়ে কানেক্টেড হয়ে এই জায়গাটাকে কি করবে? গরম অনুভূতিটা সৃষ্টি করবে। বোঝা গেল? এখানে একটা কাটা ফুটলো ধর, এখানের এই যে যেটা গ্রাহক স্নায়ু ছিল, গ্রাহক নিউরন যেটাকে বলছে, সেখান দিয়ে উদ্দীপনাটা কোথায় গেল? মাথায় গেল। মাথায় প্রসেসিং করে বললো না এটা হচ্ছে কি ব্যথা লাগার একটা সিগন্যাল। তারপর এই মাথা এই সেকেন্ড নার্ভটাকে বললো যে এই জায়গাটায় যাও, এই জায়গাটায় গিয়ে ব্যথা সৃষ্টি করো, তারপরে ব্যথা পেয়ে গেল ওই জায়গাটায়, ঠিক আছে? এইভাবে কাজ করে। হ্যাঁ, এবার কি বলছে? স্নায়বিক সমন্বয়ের উদাহরণ দিয়েছে কিছু। এই যে আমি যেরকম দুটা উদাহরণ দিলাম, বই আরও কয়েকটা উদাহরণ দিয়েছে। দৌড়ানোর সময় স্নায়ুতন্ত্রের দ্বারা বিভিন্ন উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন ঘটে। মানে আমরা যখন দৌড়াই তখন স্নায়ুতন্ত্র কিভাবে কিভাবে কাজ করে সেই জিনিসটা এখানে আমাদের বলেছে। দৌড়ানোর মানসিক প্রস্তুতি নেওয়ার সময় আমাদের স্নায়ুতন্ত্র সক্রিয় হয় ও হৃদস্পন্দন ও রক্তচাপ প্রাথমিকভাবে বাড়িয়ে দেয়। বোঝা গেল? ফলে কি হয়? হৃদস্পন্দন বাড়লে কি হবে? বেশি বেশি রক্ত পাম্প করবে, তাই না? ফলে পায়ের পেশিতে প্রাথমিকভাবে বেশি পরিমাণে রক্ত, বেশি হলে রক্তের সাথে অক্সিজেন আর গ্লুকোজও সরবরাহ হবে, সেটাই বলেছে। তারপর এখানে কি বলেছে? দৌড়ের সময় মস্তিষ্ক নির্দিষ্ট ছন্দে দেহের পেশির চলন নিয়ন্ত্রণ করে। এই সময় মস্তিষ্ক রক্তের অক্সিজেনের মাত্রা হ্রাস এবং কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি শনাক্ত করে এবং মস্তিষ্ক, ফুসফুস, পঞ্জরাস্থি পেশি এবং মধ্যচ্ছদা, মানে ওই পেট আর বুকের মাঝখানে যে একটা পেশি থাকে সেটাকে মধ্যচ্ছদা বলে, সেখানে কি বলছে? স্নায়বিক স্পন্দন পৌঁছে দেয়। ফলে ফুসফুস দ্রুত সংকুচিত আর প্রসারিত হয়ে গভীরভাবে শ্বাস গ্রহণে সাহায্য করে। বোঝা গেল? তাহলে প্রথমে কি করছে? 1 নাম্বার কি হলো? হার্টবিট বাড়িয়ে দেয়। হার্টবিট বাড়িয়ে দিয়ে পায়ের পেশিতে, যেখানে দৌড়াতে গেলে বেশি কাজ করতে হবে, পায়ের পেশিগুলো সংকুচিত প্রসারিত হয়ে দৌড়টা সৃষ্টি করবে, সেখানে কি গ্লুকোজ আর অক্সিজেন বেশি বেশি করে পাঠাবে। তারপর কি করবে? নির্দিষ্ট ছন্দে দেহের পেশির যে চলন সেটা নিয়ন্ত্রণ করবে, তাই না? তারপর কি বলছে? এই সময় মস্তিষ্ক রক্তে অক্সিজেনের মাত্রা হ্রাস আর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি শনাক্ত করে। মানে তোর বেশি পরিমাণে যখন কাজ করবে ওই পায়ের পেশিগুলো, তো সেখানে অক্সিজেনটা বেশি পরিমাণে টানবে, বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তাই না? তো সেটা শনাক্ত করছে। তো বেশি পরিমাণে যখন অক্সিজেন টানছে, কার্বন ডাই অক্সাইড বেশি হচ্ছে, তাহলে ফুসফুসকেও বেশি কাজ করতে হবে,
বেশি পরিমাণে বাইরের থেকে অক্সিজেন নিতে হবে, কারণ পেশিতে বেশি পরিমাণ অক্সিজেন প্রয়োজন, কার্বন ডাই অক্সাইড বেশি করে বের হতে হবে। ওই জন্য ফুসফুসকে তাড়াতাড়ি কাজ করতে হবে। সেই ফুসফুসকে তাড়াতাড়ি কাজ করার জন্য কি করছে, এই মস্তিষ্ক ফুসফুস মানে ফুসফুসের কাজ করার জন্য যেসব পেশি প্রয়োজন, পঞ্জরাস্থির পেশি, তারপরে মধ্যচ্ছদা যেটার ওপরে ফুসফুসটা থাকে, তাই না, ওগুলোর মধ্যে কি করছে, স্নায়ু স্পন্দন পৌঁছে দিয়ে ওগুলোকে অ্যাক্টিভ করছে, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি করে অক্সিজেন সাপ্লাই দাও। ফলে ফুসফুস দ্রুত সংকুচিত প্রসারিত হয়ে গভীরভাবে শ্বাস গ্রহণে সাহায্য করছে। বোঝা গেল? আচ্ছা, 4 নম্বর কি বলছে, স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ডেরও স্পন্দন বৃদ্ধি করে, ফলে পেশিতে দ্রুত, ওই প্রথম যেটা ছিল সেই পয়েন্টটার কথাই বলেছে, অক্সিজেন আর গ্লুকোজ পৌঁছে দেয়। তো দৌড়ানোর সময় কিভাবে কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম, স্নায়ুতন্ত্র কিভাবে কিভাবে কাজ করে 4টা পয়েন্টের মাধ্যমে। যাই হোক, এরপরে দেখ এখানে কি বলেছে একটা বক্সে, আমাদের ত্বকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করার জন্য নানা ধরনের গ্রাহক বর্তমান, যেমন চাপ, তাপ, স্পর্শ প্রভৃতি আলাদা আলাদা উদ্দীপনা গ্রহণ করার জন্য ত্বকে পৃথক পৃথক গ্রাহক উপস্থিত। বোঝা গেল? এবার দেখ স্নায়বিক পথ কি। এই একটু আগে যেটা বললাম যে কোনো একটা জায়গায় তোর কাটা ফুটলো, সেখান থেকে একটা নিউরন কোথায় যাবে, মাথায়। এরকম করে নিয়ে খবরটাকে নিয়ে মাথায় গেল, মাথায় প্রসেসিং করার পর আরেকটা নিউরন কি করলো, আরেকটা নিউরন ওই জায়গাটাতেই এসে কি করলো, তোর অনুভূতিটা সৃষ্টি করলো, যে হ্যাঁ এখানে ব্যথা লাগছে, ব্যথার অনুভূতি সৃষ্টি করবে। ওই জিনিসটাই এখানে বলেছে স্নায়বিক পথ। ঠিক আছে, দেখ কি বলেছে, উত্তেজিতা বা উত্তেজনায় সাড়া দেওয়া জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। এরই অপর নাম কি, সংবেদনশীলতা। উদ্দীপনা গ্রহণ ও তাতে সাড়া প্রদানের পদ্ধতিটি একটি নির্দিষ্ট পথে ঘটে। এই পথকে কি বলে, স্নায়বিক পথ বলে, যেই পথটার কথা বললাম। দেখ স্নায়বিক পথের একটা ব্যাখ্যা দিয়েছে, যেরকম আমরা একটা ব্যাখ্যা দিয়েছিলাম, বাইরের বা দেহের অভ্যন্তরে সৃষ্ট উদ্দীপনা গ্রাহক বা, আচ্ছা দেহের বাইরেও হতে পারে আবার দেহের অভ্যন্তরেও হতে পারে। আমরা যে উদাহরণটা পড়লাম কাটা ফোটা, ওটা বাইরে থেকে, তাই না, তোর দেহের ভেতর থেকেও হতে পারে। ধর খিদা পাওয়া, এটাও একটা উদ্দীপনা, তাই না, খিদা পেলে তো আমাদের একটা ফিলিংস হয় না পেটের মধ্যে, তাই না, তো সেটা শরীরের আভ্যন্তরেও হতে পারে আর শরীরের বাইরে থেকেও হতে পারে, ওটাই বলেছে। দেখ বাইরে বা দেহের অভ্যন্তরে সৃষ্ট কোনো উদ্দীপনা গ্রাহক বা রিসেপ্টর দ্বারা গৃহীত হয়। ঠিক আছে, এবার কি হয়, গৃহীত উদ্দীপনা স্নায়ুতন্ত্র দ্বারা স্নায়ু কেন্দ্রে পৌঁছায়। স্নায়ু কেন্দ্র বলতে ওই মাথার কথা বলেছে। ঠিক আছে, মাথা বা সুষুম্নাকাণ্ড যেটা। আচ্ছা, স্নায়ুকেন্দ্র মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডের মধ্যে থাকে। স্নায়ুকেন্দ্র থেকে সৃষ্ট সাড়া বা রেসপন্স পুনরায় স্নায়ুর দ্বারা কারক বা এফেক্টর অঙ্গে পৌঁছায়, ফলে প্রাণী সাড়া প্রদান করে। কারক বা এফেক্টর মানে কি, কারক বা এফেক্টর মানে ওই যেই জায়গাটা আমাদের রেসপন্স তৈরি করবে। যেমন কাটা লাগলে তোর যেই জায়গাটায় কাটটা লেগেছিল সেই জায়গাটাতেই আমরা ব্যথা পাবো, সেটাই হয়ে যাবে কি, কারক বা এফেক্টর। বা হাতটা আমরা সরিয়ে নেব কাটা লাগলে, তাই না, হাতটা আমাদের কি হয়ে যাবে, কারক বা এফেক্টর। আচ্ছা, এবার কি বলেছে, গ্রাহক ও কারক অঙ্গের মধ্যে স্নায়ুতন্ত্রের যে পরিবাহক কোষগুলি থাকে তাদেরকে নিউরন বা স্নায়ুকোষ বলা হয়। বোঝা গেল? মানে এই যে হাতের মধ্যে, ক্ষেত্রে আমাদের কি ছিল, হাতের মধ্যে যে কানেকশন ছিল, তারের কানেকশন বলছিলাম যেগুলো, সেগুলোই কি আমাদের নিউরন বা স্নায়ুকোষ। বহু নিউরন কোষের বহু নিউরন কোষের মূলত লম্বা প্রবর্ধকগুলি মিলে একটি স্নায়ু তৈরি করে, যা প্রকৃতপক্ষে উদ্দীপনা পরিবহন করে। নিউরন হলো স্নায়ুতন্ত্রের মূল গঠনগত ও কার্যগত একক। বোঝা গেল? তাহলে নিউরন মানে অনেকগুলো নিউরনের এই যে লম্বা লম্বা পার্ট থাকে কিছু কিছু, সেগুলোকেই আমরা একত্রে বলি স্নায়ু। ঠিক আছে, মানে একটা স্নায়ুর মধ্যে সোজা কথায় অনেকগুলো নিউরন থাকে, ওটাই বলেছে। ঠিক আছে, সেই জন্য স্নায়ু কি দিয়ে তৈরি হচ্ছে আমাদের, নিউরন দিয়ে। ওই জন্য গঠনগত একক কি বলেছে, নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত একক। বোঝা গেল? আর এটাই হচ্ছে কার্যগত একক, কারণ
যে কাজটা হয়, নিউরন যে কাজটা করে, স্নায়ুতন্ত্র সেই কাজটাই করে। মানে স্নায়ুতন্ত্রের যে টোটাল কাজটা ওটা অ্যাকচুয়ালি নিউরনের মাধ্যমেই হয়, সেই জন্য এটাই কার্যগত এককও। আচ্ছা, সমগ্র জীবদেহ জুড়ে তারা বিস্তৃত থাকে এবং জটিল একটি আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলে। ঠিক আছে, এবার দেখ উদাহরণ দিয়েছে, বাড়িতে দরজায় কেউ বেল বাজালে তা কান দিয়ে আমরা অনুভব করি, তারপর দরজাটা খুলে দিই। এক্ষেত্রে কানে উপস্থিত গ্রাহক শব্দের গ্রাহক মানে কানের মধ্যে যে গ্রাহক ছিল সেটা কি হচ্ছে, উদ্দীপনা গ্রহণ করছে। ঠিক আছে, তারপর উদ্দীপনা গ্রহণ করে কোথায় যাচ্ছে, সেটা মাথায় যাচ্ছে, মস্তিষ্কে পাঠায়। তারপরে মাথায় প্রসেসিং হয়ে গেল, মস্তিষ্ক বিশ্লেষণ করে কি করছে, এখানে কারক অঙ্গ কে হচ্ছে, মানে কাজ কে করছে, হাত পায়ের যে পেশি আছে সেগুলো কাজ করে কি দরজার কাছে যাচ্ছে, দরজার কাছে গিয়ে কি হচ্ছে, আমরা দরজাটা খুলে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম উদাহরণটাই কিন্তু গ্রাহক আর কারক একই অঙ্গ ছিল, যেমন হাতে কাটা লাগছিল, হাতটাই গ্রাহক, হাতেই আমাদের ব্যথা লাগছিল, হাত সরিয়ে নিচ্ছিলাম, হাতটাই আমাদের কারক। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই উদাহরণটা কিন্তু অন্যান্য হয়ে যাচ্ছে। আমরা কান দিয়ে শুনছি, কানটা হয়ে যাচ্ছে কি আমাদের গ্রাহক, আর কারক কি হয়ে যাচ্ছে, হাত আর পায়ের পেশি, কারণ সেটা দিয়ে আমরা হেঁটে চলে গিয়ে গেটটা খুলে দিচ্ছি। আচ্ছা, এবার কি বলছে, হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যগত পার্থক্য। প্রথম পার্থক্যটা তো জানিসই, কাজের গতি কি হবে, হরমোনের ক্ষেত্রে স্লো হবে, তাই না, আর স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে ফাস্ট হবে। আচ্ছা, কাজের প্রকৃতি, ধীর গতিতে কাজ করে হরমোনের কথা বলছে, কিন্তু কাজের ফলটা দীর্ঘস্থায়ী হয়। ঠিক আছে, কিন্তু স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি হয়, দ্রুত গতিতে কাজ করলেও ফলটা ক্ষণস্থায়ী। মানে তোর কাটা লাগলো, কাটা লাগলো, তোর সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলে ব্যথাটা একটু সময় লাগলো, আবার ঠিক হয়ে গেল, তাই না। কিন্তু তোর হরমোনের জন্য তোর কি হয়, বৃদ্ধি পাচ্ছিস তোরা, ঠিক আছে, তো একবার বৃদ্ধি পেয়ে গেলে ওটা তো সারা জীবনের জন্যই বৃদ্ধি হয়ে গেল, তাই না। তাহলে ওটা কি হয়ে যাচ্ছে বল, দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। পরিণতি, হরমোন কি হয় সবসময়, আমরা উদ্ভিদ হরমোনেও পড়েছিলাম, কাজের পর সবসময় বিনষ্ট হয়, হরমোনের সংজ্ঞাতেই ছিল, তাই না। আর স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি হয়, কাজের শেষে কিন্তু স্নায়বিক পথ যে স্নায়ু কোষ যেগুলো ছিল কেউ কিন্তু বিনষ্ট হচ্ছে না। আর একটা কথা বলে রাখি, স্নায়ু কোষ যে আছে সেই কোষগুলো কিন্তু বিভাজিত হয় না, জন্মের সময় যে কটা ছিল সে কটাই সারা জীবন থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলছে, স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া এবং স্নায়ু এদের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, একটু আগেই বললাম স্নায়ু মানে কি, স্নায়ু মানে স্নায়ুকোষ দ্বারা গঠিত হবে, কিন্তু এখানে আরেকটা জিনিসও থাকে, স্নায়ুর মধ্যে স্নায়ুকোষ বলে একটা জিনিস থাকে, আরেকটা কি থাকে, নিউরোগ্লিয়া। তো স্নায়ু দুটা জিনিস দিয়ে গঠিত, একটা স্নায়ুকোষ, একটা নিউরোগ্লিয়া, যেটার মধ্যে নিউরোগ্লিয়াটা প্রধানত ওটা সাপোর্ট দেওয়ার কাজ করে। ঠিক আছে, এমনিতে কাজ নেই কোনো, এই গঠনগত স্ট্রাকচার আর কি, এটা সাপোর্ট দেয়, আর মেইন কাজ করে হচ্ছে তোর স্নায়ুকোষ বা নিউরন যেটা, সেটাই। ঠিক আছে, দেখ স্নায়ুকোষ যাকে আমরা নিউরনও বলি, স্নায়ুতন্ত্রের অন্তর্গত মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ু মূলত গঠিত হয় নিউরন বা স্নায়ুকোষ নামক কোষ দ্বারা। নিউরনের মধ্যে দিয়ে যে তড়িৎ রাসায়নিক প্রবাহ ঘটে তার মাধ্যমেই কি হয়, দেহে উদ্দীপনার প্রেরণ ও বিভিন্ন কাজের কি সমন্বয় সাধন ঘটে। এই জন্য নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। এগুলোই পড়লাম আমরা এতক্ষণ ধরে, তাই না। এছাড়া নিউরনের দ্বারা গঠিত স্নায়ুতন্ত্রের ধারণ ও প্রতিরক্ষার জন্য রয়েছে কি নিউরোগ্লিয়া কোষ। বোঝা গেল, মানে সাপোর্ট দেবে, যেটা ধারণ করবে, সেটার জন্য কে নিউরোগ্লিয়া কোষ। নিউরোগ্লিয়া কোষ আরেকটা কি কাজ করছে, প্রতিরক্ষার জন্য সাহায্য করছে। ঠিক আছে, মানে রক্ষা করে, কোনো মানে অ্যাটাক ফ্যাটাক হলে সেটাকে রক্ষা করে। আচ্ছা, এবার কি বলছে, নিউরন সম্পর্কে আমাদেরকে একটু ডিটেইলে পড়তে হবে, আর নিউরনের ছবিটাও আমাদেরকে মুখস্থ রাখতে হবে, আঁকতে দিতেই পারে পরীক্ষায়। ঠিক আছে,
তো কি বলেছে নিউরনের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক এই স্নায়ুকোষ, ঠিক আছে। স্নায়ুকোষ উদ্দীপনা বহনকারী মানে এই কোষটাকে আমরা কি বলছি, নিউরন বলছি। অধিকাংশ নিউরনে প্রধানত 3টা পার্ট দেখা যায়। একটা কি কোষদেহ, একটার নাম ডেনড্রন, আর একটার নাম কি অ্যাক্সন। বোঝা গেল? মানে এই যে এখানে গোল দেখতে পাচ্ছিস, এটার নাম কি কোষদেহ, ঠিক আছে। এই যে লম্বা একটা জিনিস দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে কি অ্যাকশন, বোঝা গেল। আর তোর এই যে এখানে যে কোষদেহর মধ্যে যে এরকম দানা দানা দেখতে পাচ্ছিস, এগুলো কি হয়ে গেল বল, ডেনড্রন, তাই না? ঠিক আছে, সেটা কোন বই? এটা এই যে ওই ছায়ার পূজার বইটা। ছায়ার বইটা তো কই দেখতে পাচ্ছি? ও, ঠিক আছে, ছোট। হ্যাঁ ওটা একটু উপরে রাখলাম তো এই জন্য এদিকে। ঠিক আছে, তাহলে দেখ কোষদেহের মধ্যে আমাদের কি কি বলেছে। নিউক্লিয়াস যুক্ত স্নায়ুকোষ সর্বাপেক্ষা স্থূল, আচ্ছা নিউক্লিয়াস যুক্ত স্নায়ুকোষে সর্বাপেক্ষা স্থূল অংশটি হলো কোষদেহ, মানে সবচেয়ে মোটা যেই জায়গাটা থাকে সেটা হচ্ছে কোষদেহ। এই অ্যাকশনটাও পাতলা আর ডেনড্রাইটগুলোও পাতলা, এগুলো তো দেখতেই পাচ্ছিস তারের মতো সব, তাই না? তাহলে সবচেয়ে স্থূল অংশ কি? স্থূল অংশ হচ্ছে কোষদেহ। নিউরনের কোষদেহটি নক্ষত্রাকার, গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে। এই যে এই জিনিসটা গোলও হতে পারে, ওই তারার মতোও হতে পারে, বা ডিম্বাকারও হতে পারে। গঠনগত বৈশিষ্ট্য, অন্যান্য কোষের মতোই নিউরনের বাইরে কি প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত কোষ পর্দা বিদ্যমান, ঠিক আছে। কোষ পর্দা থাকে বাইরে, আর এখানে আমরা দেখলাম নিউক্লিয়াসও থাকে, তাই না? তারপরে কি কোষের সাইটোপ্লাজমে দানাদার আর তন্তুময় হয়। কোষের সাইটোপ্লাজমকে কি বলা হয়? স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলা হয়। এটা মনে রাখা সহজ। নিউরনের সাইটোপ্লাজম মানে নিউরোপ্লাজম, নিউরনের সাইটোপ্লাজম মানে কি? নিউরোপ্লাজম। আচ্ছা, এবার কি বলেছে? কোষের কেন্দ্রে একটি বড় আদর্শ নিউক্লিয়াস থাকে, আগেই পড়লাম। সাইটোপ্লাজমে কতগুলো রাইবোপ্রোটিন নির্মিত, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, রাইবোপ্রোটিন নির্মিত দানা থাকে, যেগুলোকে ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে গাঢ় বর্ণ ধারণ করে, ঠিক আছে। এদেরকে কি বলা হয়? নিসল দানা বলা হয়, ঠিক আছে। তাহলে রাইবোপ্রোটিন কি নির্মিত হলো? দানাটা প্রোটিন নির্মিত। কেমন প্রোটিন? রাইবোপ্রোটিন। তাহলে রাইবোপ্রোটিন নির্মিত কিছু দানা আছে যাদেরকে ক্ষার দ্বারা যখন আমরা রঞ্জিত করছি, ক্ষার দ্বারা রঞ্জিত করলে গাঢ় বর্ণ ধারণ করছে, এদেরকে নিসেল দানা বলা হয়। আমরা যখন ছবি আঁকবো, নিসেল দানাটা আমাদের কিন্তু করতে হবে, চিহ্নিত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউল নিয়ে গঠিত কতগুলি প্রোটিন জাতীয় তন্তুময় জালক কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে, এদেরকে নিউরোফাইব্রিল বলা হয়। এই যে নিউরোফাইব্রিল দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি দিয়ে গঠিত? মাইক্রোফিলামেন্ট এবং কি মাইক্রোটিউবিউল দিয়ে গঠিত। মাইক্রোফিলামেন্ট আর মাইক্রোটিউবিউল দিয়ে গঠিত কতগুলি প্রোটিন জাতীয়, নিজেল দানাও ছিল কি প্রোটিন জাতীয়, এটাও কিন্তু কি প্রোটিন জাতীয় তন্তুময় জালক কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে, এদেরকে কি বলা হয়? নিউরোফাইব্রিল বলা হয়। তাহলে নিসেল দানা, নিউরোফাইব্রিল, দুটো আমাদের কিন্তু ইউনিক জিনিস এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা কি? এই যে এখানে এরকম দানা দানা কি ছিল, এই লাইন, এগুলোই ছিল তোর মাইক্রোফাইব্রিল, তাই না? আর গোটা ওই কোষের সাইটোপ্লাজম এরকম গুটি গুটি ছড়িয়ে কি ছিল? নিজেল দানা। যাই হোক, এবার কি বলেছে দেখ, কোষে নিউক্লিয়াসের কাছাকাছি গলগি বডি নামক কোষ অঙ্গাণু বর্তমান। তো তোরা যখন কোষ পড়েছিস, গলগি বডি নিশ্চয়ই পড়েছিস, তাই না? এখানেও আছে গলগি বডি, তাই বলেছে। এবার কি বলেছে? কোষদেহের সাইটোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়া ছড়িয়ে থাকে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, তাই না? আচ্ছা, স্নায়ুকোষে একটি নিষ্ক্রিয় সেন্ট্রোজোমও থাকে। সেন্ট্রোজোম এমন একটা জিনিস যেটা কি করে? কোষ অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে। আমরা যখন কোষ বিভাজন পড়বো তখন এটা সম্বন্ধে ডিটেইলে পড়বো। আচ্ছা, কি বলেছে? এটি নিষ্ক্রিয়
পরের পেজে আছে। আচ্ছা, এটা নিষ্ক্রিয় হওয়ায় সেন্ট্রোজোমটা একটু এখনই কি বললাম আমরা, কোষ বিভাজন যখন পড়বো তখন ডিটেলে পড়বো। কোষ বিভাজনে সাহায্য করে কে? সেন্ট্রোজোম। তো এটা এখানে কি হচ্ছে, নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। এটাও একটু আগে বললাম, তাই না, যে স্নায়ুকোষ বিভাজন হয় না, জন্মের সময় যেগুলো ছিল সেগুলোই থাকে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, যে এটা সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আচ্ছা, তারপরে কি বলেছে, এছাড়াও স্নায়ুকোষে লাইসোজোম, রাইবোজাইম প্রভৃতি কোষ অঙ্গাণুও থাকে। নিউরনের যাবতীয় বিপাকক্রিয়া কোষ দেহেই সংঘটিত হয়। বিপাক মানে কি, যেসব রাসায়নিক ক্রিয়া ঘটে শরীরের ভেতর তাদেরকে বিপাকক্রিয়া বলা হয়। এবার ডেনড্রনের কথা বলেছে। ডেনড্রন মানে কি, এই যে এটা কোষ দেহ ছিল, ধর এটার এরকম করে যে ইয়েগুলো ছিল, মানে কানেকশনগুলো ছিল চারিদিকে, ঠিক আছে, এগুলোই কি ছিল? ডেনড্রন ছিল। এই ডেনড্রনগুলোর কথা আমরা বলব। আচ্ছা, ডেনড্রন একটি কি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে বৃক্ক, ঠিক আছে। কোষদেহ থেকে অসংখ্য শাখা প্রশাখা হিসাবে এরা নির্গত হয়। গাছের যেরকম শাখা প্রশাখা নির্গত হয়, তো এরাও কোষদেহ থেকে নির্গত হচ্ছে জন্য এদের এরূপ নামকরণ করা হয়েছে, ঠিক আছে। একটি স্নায়ুকোষে উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। তাহলে ডেনড্রন কি করছে? ডেনড্রনগুলো স্নায়ু উদ্দীপনা গ্রহণে সাহায্য করছে। মানে এদিক থেকে স্নায়ু উদ্দীপনা আসবে, প্রথমে ডেনড্রনে যাবে, তারপর কোষদেহে যাবে, তারপর অ্যাক্সনে যাবে, এরকম করে, ঠিক আছে। এবার কি বলছে, তার জন্য এদের স্নায়ুকোষের সংজ্ঞাবহ বা অন্তর্বাহী প্রবর্ধক বলা হয়। সংজ্ঞাবহ বা অন্তর্বাহী কথাটার অর্থ কি? যেটা সিগন্যাল নিয়ে যাবে, যেটা সিগন্যাল নিয়ে যাবে, ঠিক আছে। কোথায় নিয়ে যাবে? কোনো একটা দিকে, মাথার দিকে নিয়ে যাবে, তাকে কি বলা হচ্ছে? সংজ্ঞাবহ বা অন্তর্বাহী। এটা ভালো করে মুখস্থ করতে হবে একদম। অন্তর্বাহী বা সংজ্ঞাবহ মানে যেটা মাথার দিকে নিয়ে যাবে, এখানে কি কোষদেহের দিকে নিয়ে যাবে, তাই না? আচ্ছা, ডেনড্রন হলো কি? ডেনড্রাইটের এক বচন। মানে তো অনেকগুলো ডেনড্রনকে একসঙ্গে আমরা কি বলবো? ডেনড্রাইট। বোঝা গেছে? এবার গঠনগত বৈশিষ্ট্য। একটি ডেনড্রন আকারে সাধারণত ছোট হয় এবং বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়। একটি নিউরনে 5 থেকে 7টি ডেনড্রন দেখা যায়, ঠিক আছে। আমাদের ছবিতে কটা হলো? 1 2 3 4 5টা, তো 5 থেকে 7টা ডেনড্রন দেখা যায়, তাই না? ডেনড্রনের বাইরে কোষ পর্দায় মায়োলিন আবরণী এবং সোয়ান কোষ থাকে না। দেখ, মায়োলিন আবরণী, সোয়ান কোষ থাকে না। এই জিনিসটা কেন বললো? কারণ ডেনড্রনের মতো আরেকটা যে প্রবর্ধক ছিল, আরেকটা কি আছে, আরেকটা এরকম প্রবর্ধক আছে যেটা অনেকটা লম্বা, সেটাকে আমরা অ্যাকশন বলছিলাম, তাই না? সেখানে কিন্তু এই মায়োলিন আবরণী আর সোয়ান কোষ থাকে। ওই জন্য এই পার্থক্য করার জন্য আগেই বলে দিল যে তোর এখানে অ্যাকশনে থাকে কিন্তু ডেনড্রনে থাকে না। মায়োলিন আবরণীয় থাকে না, মায়োলিন বলে একটা আবরণী আছে, সে আবরণীয় থাকে না। সোয়ান কোষ বলে একটা কোষ থাকে, সেই কোষটাও থাকে না। এর সাইটোপ্লাজমে কি বলেছে? নিউরোফাইব্রিল আর নিসেল দানা থাকে, ঠিক আছে। নিউরোফাইব্রিল আর নিসেল দানা, এই যে এর যে অংশটা আছে এখানে কি থাকে? নিসেল দানা থাকে, দানা দানাগুলো। আর নিউরোফাইব্রিল মানে এরকম, এই যে এরকম যে আমরা আঁকছিলাম ফাইবারের মতো, তন্তুর মতো লাইন লাইন, এগুলোও কিন্তু এখানে থাকছে এর বডির জায়গাটায়, ঠিক আছে, ডেনড্রাইটের মধ্যে। আচ্ছা, নিসেল দানা থাকে। কাজ কি বলছে? পূর্ববর্তী নিউরন থেকে আগত উদ্দীপনাগুলি কোষদেহে প্রেরণ করে। মানে আগে ধর এরকম কোনো একটা নিউরন ছিল, এটা অ্যাকশন ছিল, এখান থেকে এই ডেনড্রাইটের মধ্যে যাবে, ঠিক আছে। ডেনড্রনের মধ্যে, ডেনড্রাইটের মধ্যে গেল, এখান থেকে কোষদেহে গেল, এবার কোষদেহ থেকে আবার এখানে চলে গেল, এখান থেকে আবার পরেরটা ডেনড্রাইটের মধ্যে চলে গেল, এরকম করে করে চলতে থাকবে। বোঝা গেল কি বললাম? মানে এটা ধর আমি ছোট করে আঁকছি, এটা অ্যাকশন, আর এগুলো কি সব? ডেনড্রাইট, ডেনড্রাইট, ঠিক আছে।
এখানে আরেকটা কোষ ছিল, ধর তোর এগুলো ছিল তোর ডেনড্রাইট, এটা অ্যাকশন ছিল। এখানে আরেকটা কোষ আছে, এগুলো হচ্ছে কি ডেনড্রাইট, এটা অ্যাকশন। তাহলে কি হবে, এখানে ধর তোর এটা হাত, হাতের মধ্যে এটা কি বললাম, কাটা ফুটলো, তাহলে প্রথমে কোথায় যাবে, এখানে, এখানে কানেকশন পাবে, ডেনড্রাইটের মধ্যে দিয়ে গেল কোষ দেহে, কোষ দেহ থেকে অ্যাকশানে গেল, এর অ্যাকশন শেষ হয়ে গেল, এই কোষ দেহ সব কিছু শেষ হয়ে গেল, তারপর কি এর ডেনড্রাইটে চলে গেল, এর ডেনড্রাইটে চলে গেল বা ডেনড্রনে চলে গেল, এখান থেকে চলে গেল এর কোষ দেহে, এর কোষ দেহ থেকে বল এর অ্যাকশানে চলে গেল, এর অ্যাকশন থেকে এরকম করে বের হয়ে গিয়ে পরেরটা ডেনড্রাইটে চলে গেল, পরেরটার অ্যাকশন, এইভাবে গিয়ে টিয়ে একদম তোর মাথায় চলে আসলো, ঠিক আছে। আবার যাওয়ার সময় ওই একইভাবে যাবে, উল্টোভাবে। তো এগুলো হচ্ছে কি আজ্ঞাবহ, এখান থেকে কানেকশন আসছে জন্য এই সব নিউরনগুলোকে আমরা কি বলবো, আজ্ঞাবহ নিউরন। আর তার মধ্যেও এই এই এক একটা নিউরনেরও যদি আমরা দেখি, কোষ দেহটার মধ্যে কে কে নিয়ে আসছে কানেকশন, ডেনড্রাইট সব তথ্য নিয়ে আসলেই কি হয়ে যাবে বল, সেটাকে আজ্ঞাবহ। ওই জন্য আমাদের আজ্ঞাবহ বা সংজ্ঞাবহ বা অন্তর্বাহী প্রবর্ধক বলা হয় ডেনড্রাইটকে, কারণ ডেনড্রাইট কোষ দেহের মধ্যে নিয়ে আসছে, কোষ দেহের মধ্যে তথ্য নিয়ে আসছে। দে আমাকে ধরে রাখি। আচ্ছা, এবার কি অ্যাকশনের কথা বলেছে। অ্যাকশন হলো কি, স্নায়ুকোষের লম্বা তন্তুর মতো একটা গঠন, তাই না, যা স্নায়ুকোষের কোষদেহ থেকে স্নায়ু উদ্দীপনা বহন করে পরবর্তী নিউরনে নিয়ে যায়। এটি নিউরনের চেষ্টীয় প্রবর্ধক বা বহির্বাহী শাখা, ঠিক আছে। বহির্বাহী কেন বলছে, কারণ বডির থেকে কি নিউরনের যে কোষ দেহ ছিল সেটার থেকে এ দূরে নিয়ে যাচ্ছে, ওই জন্য বহির্বাহী। ডেনড্রাইট কি করছিল, কোষ দেহটাই তো মেইন, তাই না, কোষ দেহটা মেইন, কোষ দেহের দিকে আনছিল, মেইন জায়গায় যারা আনছিল তাদেরকে কি বলবো, আজ্ঞাবহ বা সংজ্ঞাবহ বা অন্তর্বাহী প্রবর্ধক। ওই জন্য ডেনড্রাইট কি ছিল, সংজ্ঞাবহ বা অন্তর্বাহী প্রবর্ধক। আর অ্যাকশন কি হয়ে যাচ্ছে, অ্যাকশন কোষ দেহ থেকে আমরা দেখলাম যে কোষ দেহ থেকে পরে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, ওই জন্য অ্যাকশনকে কি বলা হচ্ছে বল, চেষ্টীয় বা বহির্বাহী শাখা বা প্রবর্ধক, ঠিক আছে। ওই জন্য অ্যাকশন বহির্বাহী আর ডেনড্রন কি অন্তর্বাহী বা সংজ্ঞাবহী। আচ্ছা, এবার কি গঠনগত বৈশিষ্ট্য। কোষ দেহ থেকে সাধারণত একটা লম্বা প্রবর্ধক রূপে অ্যাকশন তৈরি হয়, এর প্রান্তে সাধারণত কয়েকটি শাখা প্রশাখায় বিভক্ত হয়, একে এন্ড ব্রাশ বা টেলোডেন্ড্রিয়া বলা হয়, টেলোডেন্ড্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, অ্যাকশনের অ্যাক্সোলেমা নামক আবরণের ভেতর অ্যাক্সোপ্লাজম উপস্থিত থাকে, মানে ওই আমাদের কোষদেহের ভেতরে যেই সাইটোপ্লাজমটা ছিল তাকে আমরা নিউরোপ্লাজম বলছিলাম, কিন্তু অ্যাকশনের ভেতরে যেই সাইটোপ্লাজমটা আছে তাকে কি বলবো আমরা, অ্যাক্সোপ্লাজম বলবো, অ্যাক্সোপ্লাজম বলা হয়। আর অ্যাকশনের যে পর্দাটা তাকে আমরা কি বলবো, অ্যাক্সোলেমা বলবো, ঠিক আছে। তাহলে অ্যাক্সোলেমা হয়ে গেল আর অ্যাক্সোপ্লাজম হয়ে গেল, এবং তাতে নিউরোফাইব্রিল ও মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু নিজেল দানা থাকে না, তাই না। তাহলে আমাদের কোষ দেহ যেটা ছিল, কোষ দেহের মধ্যে নিজেল দানা ছিল, নিউরোফাইব্রিলও ছিল। আমাদের যে ডেনড্রাইটগুলো ছিল তাদের মধ্যে কি ছিল, নিজেল দানা আর নিউরোফাইব্রিল দুটাই ছিল, কিন্তু আমাদের যে অ্যাকশন হচ্ছে, অ্যাকশনের মধ্যে কে আছে বল, নিউরোফাইব্রিল আছে, কিন্তু নিজেল দানা নেই। ছবি যখন আঁকবো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভালো করে, ঠিক আছে। এগুলো মানে পয়েন্ট পয়েন্ট করে যখন আমরা আঁকবো তখন এই অ্যাকশনের মধ্যে নিজেল দানাটা দিলেই ভুল হয়ে যাবে, ওই জন্য এই জিনিসটা একটু মার্ক করে রাখবি ভালো করে, যে নিজেল দানা এখানে থাকছে না, কিন্তু নিউরোফাইব্রিল আর মাইটোকন্ড্রিয়া থাকছে। আচ্ছা, বেশ কিছু অ্যাকশনের বাইরে লক্ষ্য করা যায় তিনটি আবরণী থাকে, ঠিক আছে। ভেতর থেকে বাইরের দিকে এই আবরণীগুলোকে কি বলা হয়, ভেতরে সবার যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্সোলেমা, যেটা আমরা পড়লাম। তার বাইরে কি থাকে, মায়োলিন আবরণী বলে একটা আবরণী থাকে, যেটা পড়লাম ইয়েতে থাকে না, ডেনড্রাইটে থাকে না, যেটা পড়েছিলাম, তাই না। সে এই মায়োলিন আবরণীটা কি দ্বারা গঠিত হয়,
সোয়ান কোষ দিয়ে নির্মিত হয়, ঠিক আছে। আর সবার বাইরে কি থাকে, নিউরিলেমা বা সোয়ান কোষ পর্দা, বোঝা গেল? সবার বাইরে কি থাকে, সোয়ান কোষ পর্দা বা নিউরিলেমা। আবার কিছু নিউরনে অ্যাকশনে মায়োলিন আবরণী থাকে না কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। এই মায়োলিন আবরণীটা তাহলে কি অপশনাল হয়ে গেল, কোনো কোনো জায়গায় থাকে, কোনো কোনো জায়গায় থাকে না। আচ্ছা, এন্ড ব্রাশের প্রতিটি শাখা প্রান্ত স্ফীত হয়ে প্রান্তীয় নব গঠন করে। মানে এই যে এখানে এন্ডে কি এরকম ভাগ হয়ে যায়, আমরা পড়লাম তাই না, ভাগ হয়ে এই জায়গাটা কি স্ফীত হয়ে গোল গোল হয়ে যাবে, এইটাকে আমরা কি বলবো, প্রান্তীয় নব বলবো, প্রান্তীয় নব গঠন করে। অ্যাকশন এবং কোষদেহের সংযোগস্থলকে অ্যাকশন হিলকও বলা হয়। অ্যাকশন এবং কোষদেহের যে সংযোগস্থল তাকে অ্যাকশন হিলক বলা হচ্ছে, ঠিক আছে। এরা কি করে, ডেনড্রন ও কোষদেহ থেকে আগত নির্দেশকে বহন করে পরবর্তী নিউরন অথবা কারক অঙ্গে পৌঁছে দেয়, ঠিক আছে। তাহলে অ্যাকশন হিলকের কাজ কি হয়ে গেল? কি হচ্ছে রে তোর, কারো কোনো সমস্যা নেই তোর, রোজ রোজ সমস্যা, হাসি, এদিকে তাকানো ওদিকে তাকানো, এদিকে দেখ পড়াচ্ছি। আচ্ছা, এরা কি করছে, ডেনড্রন ও কোষদেহ থেকে আগত নির্দেশকে বহন করে পরবর্তী নিউরন বা কারক অঙ্গে পৌঁছে দেয়, কে? অ্যাকশন হিলক। হিলক বলে না, হিলক বলে, বাংলায় তো হিলকই লেখা দেখতে পাচ্ছি, যাই হোক, অ্যাকশন হিলক বলে মনে হয়, আমিও ভুলে গেছি কবে পড়ছিলাম। অ্যাকশন আর ডেনড্রনের মধ্যে পার্থক্য বলেছে কিছু, ঠিক আছে। শাখাবিহীন র্যানভিয়ারের পর্বযুক্ত দীর্ঘ প্রবর্ধক, ঠিক আছে, এটাকে অ্যাকশন। আর ডেনড্রন কি হচ্ছে, শাখা যুক্ত হয়, আর কি হয়, র্যানভিয়ারের পর্ববিহীন হয়, আর কি বলছে, ছোট ছোট প্রবর্ধকেরা, ঠিক আছে। র্যানভিয়ারের পর্ব জিনিসটা কি বলতো, এই যে মাইলিন সিদ যে থাকে, মাইলিন আবরণী, তার মাঝখানে কিছু গ্যাপ থাকে, কিছু কিছু জায়গায় মাইলিন আবরণী থাকে না, গোটাটার মধ্যেই যে থাকে এরকম ব্যাপার নাই, যে গোটাটার মধ্যেই মাইলিন আবরণী থাকছে এরকম ব্যাপার নেই। কিছুটায় থাকলো ধর, আবার থাকলো না, কিছুটায় থাকলো আবার থাকলো না, কিছুটায় থাকলো না। তো এই গ্যাপগুলোকেই কি বলা হয়, এই গ্যাপগুলোকেই বলা হয় র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে। পর্ব অত নেই আমাদের এখানে নেই। কোথায় নেই? এই যে এখানে আমাদের বইয়ে নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেই, যখন নেই তাহলে র্যানভিয়ারের পর্ব কাকে বলা হয়, বুঝলি তো? এই গ্যাপগুলোকে র্যানভিয়ারের পর্ব বলা হয়। আচ্ছা, এবার কি বলছে কাজ, কোষদেহ থেকে উদ্দীপনা কি, অ্যাকশন কি করে, কোষদেহ থেকে উদ্দীপনা বাইরে নিয়ে যায়, ওই জন্য এটাকে কি বলা হচ্ছিল, বল, বহির্বাহী বলা হচ্ছিল, তাই না। আর অন্তর্বাহী বা অন্তর্বাহী প্রবর্ধক কাকে বলা হচ্ছিল, ডেনড্রনকে, কারণ এটা কোষদেহে উদ্দীপনা নিয়ে আসছিল, ঠিক আছে। এবার দেখ নিউরনের কাজ, নিউরনের কাজ কি হলো, স্নায়ুস্পন্দনকে বহন করা, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, তাই না, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, আবার কি করছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে গ্রাহকের মধ্যে নিয়ে আসবে, এটাই নিউরনের আমাদের কাজ, তাই তো। আচ্ছা, এরপর কি ছিল আমাদের, বল, নিউরনের পর নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি করছিল, নিউরনের মতো এত ডিটেইলে পড়তে হবে না, নিউরোগ্লিয়া খুব ছোট, কারণ এটা খালি সাপোর্ট করছিল আর প্রতিরক্ষায় সাহায্য করছিল, তাই না। তাহলে এ কি উদ্দীপনা প্রেরণ করতে পারবে, নিশ্চয়ই পারবে না, তাই না। উদ্দীপনা প্রেরণে অক্ষম স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে কোষ স্নায়ু কোষগুলোকে ধারণ করে এবং তাদেরকে কি বলা হচ্ছে, নিউরোগ্লিয়া বলা হচ্ছে, বা গ্লিয়াল কোষও বলা হয়, নিউরোগ্লিয়া বা গ্লিয়াল কোষ, গ্লিওসাইটও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলি প্রধানত যেই প্রকারের হয় সেগুলো হচ্ছে কি, পলিগডেন্ড্রোগ্লিয়া, তারপরে কি মাইক্রোগ্লিয়া, এপেনডাইমাল কোষ, বাপরে এটা আমি প্রথম শুনছি, এপেনডাইমাল কোষ, তারপরে কি অ্যাস্ট্রোসাইট কোষ, সোয়ান কোষ,
বোঝা গেল? কি কি তাহলে 5টা বলেছে, একটা অলিগডেন্ড্রোগ্লিয়া, একটা মাইক্রোগ্লিয়া, অতটা ইম্পর্টেন্ট নয় এটা, ঠিক আছে? তারপরে কি এপেন্ডাইমাল, তারপরে অ্যাস্ট্রোসাইট আর সোয়ান কোষ। সোয়ান কোষ জিনিসটা একটু মনে রাখিস, কারণ এটা ওই যখন আমরা নিউরন পড়ছিলাম তখনও দেখেছিলাম এই র্যানভিয়ারের পর্ব, তারপরে তোর মাইলেন সিদ ওখানেই ছিল, তাই না? আচ্ছা, নিউরোগ্লিয়া কোষগুলি কি হচ্ছে, নিউরনকে ধারণ করা ছাড়াও পুষ্টি প্রদান করে, ঠিক আছে? যেমন এপেন্ডাইমাল কোষ, সেটা কি কাজ করছে, পুষ্টি সরবরাহ করার কাজ করছে। তারপরে মায়োলিন সিদ গঠন করে, যেমন অলিগডেন্ড্রোগ্লিয়া যেটা ছিল সেটা কি করছে, মায়োলিন সিদ গঠন করছে। আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, মাইক্রোগ্লিয়া কোষ যেটা ছিল সেটা ফ্যাগোসাইটোসিস মানে কি, তোর কোনো জীবাণু যদি অ্যাটাক করে তাকে গিলে খেয়ে ফেলবে, ঠিক আছে? এটা কে করবে, মাইক্রোগ্লিয়া কোষটা এই কাজটা করে থাকবে। এরপর পড়বো আমরা নিউরনের প্রকারভেদ, কিন্তু তার আগে আমরা নিউরনের ছবিটা আঁকা শিখবো ভালো করে, ঠিক আছে? ছবি আমাদের আসছিলাম না আচ্ছা, ভালো এঁকেছিল কে তুই। কি আঁকবো প্রথমে আমরা, এরকম এরকম গোল গোল করে দিয়ে দেবো, এরকম ইউ এর মতো, ঠিক আছে? কয়েকটা দিয়ে দেবো যেন 4-5টা আমাদের কি হয়, ডেনড্রন হয়ে যায়, ঠিক আছে? করতে কটা হলো, রাস্তা 1 2 3 4 5 6টা হলো, ঠিক আছে? ওরকম করে সরু সরু করে কি করে দিতে হবে, গিয়ে শাখা প্রশাখা করে দিতে হবে, দিয়ে দিলি শাখা প্রশাখা। তোকে আমি বললাম না চোখও আসতে পারে, এটাও আসতে পারে, অত কথা কেন তোর? এরকম করে দিয়ে দিতে হবে সবগুলোতেই। ঠিক আছে, আর এখান থেকে কি করবি, খাতায় থাকলে তো সোজা করবি, এখানে জায়গা নেই, আমি এরকম বেঁকিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল কি আমাদের অ্যাকশন, তাই না? আচ্ছা, অ্যাকশনটার গোড়ার দিকে কেমন করতে হবে, ওই তো বিভিন্ন শাখা এটার গোড়ার দিকে কি 2-3টা হালকা করে শাখা প্রশাখা হয়ে যাবে, ঠিক আছে? বেশি দিবি না কিন্তু, কয়েকটা। আর শাখা প্রশাখা এরকম করে কি দিতে হবে, প্রান্তীয় বুরুজ যেটাকে বলা হয়, এন্ড কি জানো, এন্ড কিছু একটা বলে, যাক এরকম করে নিচে এরকম গোল গোল হলো, এই জায়গাটা একটু শুরু হবে। এবার যেই পয়েন্টগুলো আমাদের করতে হবে মেইন, ঠিক আছে? প্রথম পয়েন্ট কি, এখানে একটা নিউক্লিয়াস দেবো, ভালো করে নিউক্লিয়াস দেবো, এখানে পয়েন্ট লিখে দেবো কি, এটা নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস হয়ে গেল, তারপর কি দিতে হবে বল, মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া দিতেই হবে। এরকম করে দিয়ে এরকম করে দিয়ে দিবি, ঠিক আছে? কয়েকটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিলি, অনেক থাকে যদিও, কয়েকটা দিয়ে দিবি, লিখে দিবি কি এখানে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? তারপর কি আঁকতে হবে, নিচেল দানা তো আঁকতে হবে, তার আগে মানে মেইন জিনিসগুলো যেগুলো করে নিই। আচ্ছা, নিষ্ক্রিয় আমাদের কি একটা, আচ্ছা গলগি বস্তু থাকে, তারপরে সেন্ট্রোজোম থাকে নিষ্ক্রিয়, তাই না? আচ্ছা, এখানে একটা এরকম ড্রামের মতো করে সেন্ট্রোজোম আঁকবি, ঠিক আছে? একটা ড্রাম শুয়ে আছে, একটা ড্রাম এরকম বসে আছে, আর এখানে কি লিখবি, নিষ্ক্রিয়
নিষ্ক্রিয় কি ইন্ট্রোজোম। সেন্ট্রোজোম। নিষ্ক্রিয় কথাটা কিন্তু লিখতেই হবে, নিষ্ক্রিয় সেন্ট্রোজোম। ঠিক আছে, এই নিষ্ক্রিয় সেন্ট্রোজোম এই পয়েন্টটা মনে থাকলে দিবি, না মনে থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু যদি দিস নিষ্ক্রিয় কথাটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এগুলো হয়ে গেল। তারপরে গলগি বস্তু দিলে দিয়ে দিবি এখানে এই এরকম করে গলগি বস্তু, মানে এই যে বড় করে দেখাচ্ছি এরকম টাইপের আর কি। এটা হচ্ছে কি গলগি বস্তুর চিহ্ন, এরকম করে দিয়ে দিবি ধর। ঠিক আছে, আমি আর দিলাম না এখানে, এটা না দিলেও চলবে। এবার নিজেল দানা দিতে হবে। নিজেল দানা কোথায় থাকবে? এই ডেনড্রাইট এগুলোর মধ্যে থাকবে, কোষদেহের মধ্যেও থাকবে, তাই না? কিন্তু থাকবে না কোথায়? অ্যাকশনের মধ্যে। এই যে অ্যাকশন যেটা ছিল, অ্যাকশনের মধ্যে কিন্তু আমরা থাকবে না, আঁকবো না। ডেনড্রাইটের মধ্যে আঁকবো, এই ডেনড্রাইটের ভেতরে আঁকলাম, কোষদেহের মধ্যেও আঁকলাম কিছুটা, তাই না? এই পয়েন্টগুলোর আমরা কি নাম দিয়ে দেবো? এই দানাগুলোর নাম দিয়ে দেবো আমরা নিজেল দানা। নিজেল দানা, যেগুলো এদের মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই। তারপরে আরেকটা আমাদের কি বাকি থাকলো বল, কি বাকি থাকলো? নিউরোফাইব্রিল যেটা ছিল সেটা, না? নিউরোফাইব্রিল বাকি থাকলো না? নিউরোফাইব্রিল বলে। ও হ্যাঁ, এই যে এই ডেনড্রাইটের ভেতরগুলোর মধ্যেও ছিল, কোষদেহের মধ্যেও ছিল, অর্থাৎ এই যে এই জায়গাগুলো এখানে দিয়ে দেবো, তাহলে ডেনড্রাইটের ভেতরেও হয়ে গেল, কোষদেহের ভেতরেও হয়ে গেল। এরকম করে একটা কি দিয়ে দিলাম আমি? নিউরোফাইব্রিল। আর এটা কার মধ্যেও হবে? এটা কিন্তু অ্যাকশনের মধ্যেও আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখে দিলাম? নিউরোফাইব্রিল। ঠিক আছে, হয়ে গেল। আর এখানে আমাদের কি লিখতে হবে এগুলোকে? প্রান্তীয় বুরুষ। প্রান্তীয় নব, এটা হচ্ছে কি প্রান্তীয় নব। ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের বাকি কি থাকলো? আচ্ছা, আমাদের মেইন জিনিসগুলোর নামই তো দিলাম না এখনো। এটার নাম কি? এরকম করে একটা তীর চিহ্ন দেব, এটার নাম হবে কোষদেহ। কোষদেহ। তারপরে এখান থেকে একটা এরকম বক্স দেব, মানে বক্স বলি কেন, মানে এই যে এরকম একটা ব্র্যাকেট টাইপের দেব, তোদের খাতায় সোজা হবে, আমি এখানে গোল করে রেখেছি, তাই না? তো এটাকে কি লিখবো? আর এখান থেকে এরকম করে একটা জায়গায় গোল দিয়ে কি লিখবো? এগুলো হচ্ছে আমাদের ডেনড্রন বা ডেনড্রাইট। বোঝা গেল? এবার বাকি থাকলো কি লাস্টে? ওই র্যানভিয়ারের পর্ব টর্ব, সোয়ান কোষ, মায়োলিন সিড, এই জিনিসগুলো। এগুলো সব কিসের মধ্যে হবে? অ্যাকশনের মধ্যে হবে। এখানে কিভাবে আঁকবো? এরকম করে দেব, এদিক থেকেও সেম ভাবে এরকম করে দেব, একটু গ্যাপ দেব, গ্যাপটা কি র্যানভিয়ারের পর্ব, এরকম করে আবার দেব, তাই না? আবার গ্যাপ দেব, গ্যাপ দিয়ে কি করব? এরকম করে আবার দেব। ঠিক আছে, এরকম 3-4টা দিয়ে দিলাম, 3-4টা দিয়ে দিলাম। এগুলো কি হবে আমাদের? সব মায়োলিন সিদ, মায়োলিন আবরণী, লাল রঙেরটা। আচ্ছা, এর বাইরে কি দেব? এর বাইরে দেব আমাদের কি সোয়ান কোষ। এরকম করে কোথাও তোর এরকম দিলাম, কোথাও এরকম দিলাম, এরকম দিলাম, ধর এরা কি হয়ে গেল? সোয়ান কোষ। আর এদের বাইরে দিয়ে একটা পাতলা করে কভার দিয়ে দিতে হবে। ঠিক আছে, নিচের দিকেও এরকম করে এদের বাইরে দিয়ে একটা কি করে দিতে হবে? কভার দিয়ে দিতে হবে।
ঠিক আছে, তাহলে এটার নাম কি? লালটার নাম কি যে বল। মেয়ালিন মেলিন মায়োলিন সিদ। মায়োলিন পর্দা বা মায়োলিন সিদ, বোঝা গেল? লালটা এরকম করে ঘষে দিতে হবে। ঠিক আছে, লালটা কি? মায়োলিন পর্দা। আর এখানে এই নীল নীল কোষগুলো কি হয়ে গেল? সোয়ান কোষ। কোষ। আর এই গ্যাপগুলোর নাম কি দিয়ে দিতে হবে? র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। ব্যাস, এই কয়েকটা পয়েন্ট, মানে এই ছবিটুকু যদি আঁকাতে পারিস, এই কয়েকটা পয়েন্ট ঠিকঠাক করে দেখাতে পারিস, তাহলে হাফ নাম্বারও কাটার জায়গা নেই। ঠিক আছে? এতগুলো দিতেই হবে না, 5টা দিতে বলে চিহ্ন। আমি কি বললাম? এই কয়েকটা পয়েন্ট যখন আঁকবি তখন আর কোনো কাটার জায়গা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি পরেরটায়। এই যে যেখানে সেখানে রাখি সবাই আরে আমি খেয়াল করিনি কখনো কোনো একটু দিয়ে হয়ে যায় ভাই। নিউরনের প্রকারভেদ এবার। ঠিক আছে, নিউরনের প্রকারভেদে কি কি আছে? কাজ অনুযায়ী নিউরন 3 প্রকারের হয়। একটা সংজ্ঞাবহ, যেমন আমাদের ছিল ডেনড্রাইট জিনিসটা কি ছিল দেখ, একটা নিউরনের মধ্যে যেমন ডেনড্রাইটটা ছিল সংজ্ঞাবহ, তারপরে কোষদেহটা ছিল মানে যেখানে তোর সিগন্যালটা আসছিল, তাই না? তারপর সেখান থেকে কি হচ্ছিল, অ্যাকশন দিয়ে চলে যাচ্ছিল, আজ্ঞাবহ ছিল, তাই না? এটা সংজ্ঞাবহ আর এটা চেষ্টীয় বা আজ্ঞাবহ ছিল। তো এরকম করে এখন আমাদের গোটা স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা গোটা নিউরনটাই কোথাও কোথাও কি হয়ে যাবে বলবো সংজ্ঞাবহ, কোথাও কোথাও আজ্ঞাবহ, আর কোথাও কোথাও তোর ওই যেটা আমাদের ওই তাদের মধ্যে কানেকশন সৃষ্টি করবে। ঠিক আছে, মানে এখানে যেই যেই ইয়েতে ফলো হয়েছিল নামকরণটা, এখন এটা দিয়ে যারা তৈরি হবে সেখানেও সেই সিস্টেমেই নামকরণটা কি হবে, ফলো হবে। তাহলে সংজ্ঞাবহ বা সংবেদী নিউরন কাকে বলা হয়? যে নিউরন গ্রাহক থেকে, গ্রাহক মানে কি, ত্বক, চোখ, জিহ্বা, ঠিক আছে, এইসব জায়গা থেকে কি করবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে আমাদের সিগন্যালটাকে নিয়ে যাবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মাথা আর কি সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ডে যেখানে যারা উদ্দীপনা নিয়ে যাবে তাদেরকে কি বলা হবে? সংজ্ঞাবহ বা সংবেদী বা অন্তর্বাহী নিউরন। আর আজ্ঞাবহ বা চেষ্টীয় নিউরন কাকে বলা হবে? তার অপোজিটটা, যারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কি করবে, সারাগুলোকে বল কারক বা এফেক্টর, যেটা মানে যেটা দিয়ে আমরা সাড়া প্রদান করব সেই অঙ্গে নিয়ে যাবে, তাকে আমরা কি বলে দেব? আজ্ঞাবহ বা চেষ্টীয় বা বহির্বাহী নিউরন বলে দেব, তাই না? আর সংযোগী বা অন্তর সংযোগী নিউরন কাকে বলা হয়? যে নিউরনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে, তাদেরকেই সংযোগী বা আন্তঃসংযোগী নিউরন বলা হয়। তাহলে আন্তঃসংযোগী নিউরনগুলো কোথায় থাকছে বল? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞাবহ আর আজ্ঞাবহর মধ্যে কানেকশন তৈরি করছে। ঠিক আছে, এবার কি বলছে? এবার বলছে যে স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে আন্তঃসম্পর্ক। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের গঠন অত্যন্ত জটিল প্রকৃতির। অসংখ্য নিউরন একত্রীকরণের মাধ্যমে কি স্নায়ু গঠিত হয়। প্রকৃতপক্ষে স্নায়ু বা নার্ভগুলি নিউরনের কেবলমাত্র অ্যাকশন দ্বারাই গঠিত। ঠিক আছে, অ্যাকশন পার্ট যেটা ছিল সেটা দিয়েই মূলত কি স্নায়ু জিনিসটা গঠিত। কোষ দেহ আর ডেনড্রাইট অতটা কাজে লাগে না, সেটা মানে থাকে কিন্তু সেটা ওই পার্টটার মধ্যে আমরা বলি না, যে স্নায়ু যেটাকে বলি সেটার মধ্যে আমাদের মূলত ওই অ্যাকশন পার্টটাই থাকে। আচ্ছা দেখ,
স্নায়ু গ্রন্থিগুলি নিউরনের বাকি অংশ তথা কোষদেহ নিয়ে গঠিত হয়। আবার অসংখ্য নিউরন স্নায়ু মিলিত হয়ে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড গঠন করে। স্নায়ু মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড স্নায়ুগ্রন্থির সমন্বয়ে স্নায়ুতন্ত্রটি গঠিত হয়। বোঝা গেল? তাহলে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে মূলত দুটা জিনিস দেখলাম, একটা স্নায়ু গ্রন্থি আর একটা কি দেখলাম, স্নায়ু। তাহলে স্নায়ু গ্রন্থি, এই যে আমাদের ছিল কোষ দেহ আর ডেনড্রাইট, এটা দিয়ে কি তৈরি হচ্ছিল, স্নায়ু গ্রন্থি তৈরি হচ্ছিল, তাই না? স্নায়ু গ্রন্থি কোথায় দিয়ে কি তৈরি মানে স্নায়ু গ্রন্থিতে কি কি ছিল বল? নিউরনের কোষ দেহ আর ডেনড্রাইট কি ছিল? নিউরনের কোষ দেহ ও ডেনড্রাইট। কিসের মধ্যে ছিল? স্নায়ু গ্রন্থি। আর যেটা শুধু স্নায়ু ছিল সেখানে কি ছিল? ওই নিউরনের বাকি পার্টটা মানে অ্যাকশনটা। অ্যাকশন দিয়ে তাইলে কি, অ্যাকশন দিয়ে গঠিত হবে স্নায়ু, আর তোর হচ্ছে বাকি অংশগুলো দিয়ে কি গঠিত হবে? স্নায়ু গ্রন্থি, তাই না? আচ্ছা, তাহলে এই স্নায়ু আর স্নায়ু গ্রন্থি হয়ে গেল। কি কি দিয়ে তৈরি হয়? ওই আমরা যেটা পড়লাম কোষটা, সেই কোষের বিভিন্ন পার্ট দিয়ে স্নায়ু, আর কিছু পার্ট দিয়ে তো স্নায়ু গ্রন্থি তৈরি হচ্ছে। আর এরকম অসংখ্য স্নায়ু আর স্নায়ু গ্রন্থি দিয়ে কি তৈরি হচ্ছে? আমাদের মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড আর বাকি যে স্নায়ুগুলো ছিল সেই স্নায়ুগুলো, তাই না? এইভাবেই স্নায়ুতন্ত্রটা আমাদের তৈরি হচ্ছে। তাহলে বোঝা গেল কিভাবে কিভাবে তৈরি হয় স্নায়ুতন্ত্র নিউরন দ্বারা। গেল কি? স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, ঠিক আছে? স্নায়ুতন্ত্রের না, সরি, স্নায়ুর প্রকারভেদ। তাহলে স্নায়ু কি কি ধরনের হয়? একটু আগেই বললাম, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু আর মিশ্র। আর এখানে কি, আচ্ছা এখানে কি ছিল? নিউরনের টাইপ ছিল, তাই না? সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, আর কি ছিল তোর? সংযোগী। তো এখানেও এই একই টাইপের, ঠিক আছে? ওখানে জাস্ট আমাদের ইয়েগুলো ছিল, নিউরনগুলো ছিল, এখানে আমাদের স্নায়ুগুলো। আর নিউরনের একটা পার্ট দিয়েই তো স্নায়ু গঠন হয়, তাই না? অ্যাকশন দিয়েই তো সব স্নায়ুগুলো গঠন হচ্ছিল। তো এখানে একই রকম হবে। প্রাণীদেহের শারীরবৃত্তীয় বিভিন্ন, বেশি পড়ায়নি তো, 4 পাতা চলছে। হ্যাঁ, অন্তর্বাহী স্নায়ু, যেসব স্নায়ু গ্রাহক থেকে স্নায়বিক উদ্দীপনা বহন করে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে প্রেরণ করে, তাদেরকে কি অন্তর্বাহী স্নায়ু বলা হয়। যেমন অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ ইত্যাদি, ঠিক আছে? বহির্বাহী স্নায়ু, অলফ্যাক্টরি নার্ভ আর হচ্ছে অপটিক নার্ভ, এগুলো হচ্ছে নার্ভের নাম, উদাহরণ বইয়ে আছে। এইখানে আচ্ছা, বহির্বাহী স্নায়ু বা এফারেন্ট নার্ভ। আচ্ছা, ইংলিশ নামগুলো কিন্তু মনে রাখবে। অন্তর্বাহীকে কি বলা হচ্ছে? অ্যাফারেন্ট, আর বহির্বাহীকে কি বলা হচ্ছে? ইফারেন্ট। মানে প্রথমটা এ প্রথমে আসে, ওই জন্য প্রথমটা কি অন্তর্বাহী, আর ইটা পরে আসার জন্য ওটা বহির্বাহী। তাহলে যেসব স্নায়ু কি করছে? মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড ও স্নায়ু গ্রন্থি থেকে প্রতিক্রিয়ারূপী স্নায়বিক উদ্দীপনা পেশি, গ্রন্থি প্রভৃতি কারক অঙ্গে বহন করে নিয়ে যায়, তাদেরকে বহির্বাহী স্নায়ু বলা হয়। যেমন ট্রাকলিয়ার নার্ভ আর অকিউলোমোটর নার্ভ, ঠিক আছে? আর মিশ্র স্নায়ু কি হচ্ছে? মিশ্র স্নায়ু হচ্ছে অন্তর্বাহী বহির্বাহী স্নায়ুকোষ দ্বারা গঠিত যে সকল স্নায়ু সংজ্ঞাবহ এবং চেষ্টীয় উভয় প্রকার কাজ সম্পন্ন করে, তাদেরকে কি মিশ্র স্নায়ু বলা হয়। যেমন ফেসিয়াল নার্ভ, এদের মধ্যে দিয়ে উদ্দীপনা মাথাতে যাবেও আবার মাথার থেকে আসবেও, ঠিক আছে? যেমন ফেসিয়াল নার্ভ, তারপরে কি ভোগাস নার্ভ ইত্যাদি। বোঝা গেল? এগুলো হচ্ছে কি সব উদাহরণগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখানে ফেসিয়াল ভোগাস হলো, এখানে ট্রাকলিয়ার আর অকিউলোমোটর নার্ভ হলো, আর এখানে কি ছিল? অলফ্যাক্টরি আর অপটিক নার্ভ। এই উদাহরণ 6টা উদাহরণ আছে, মুখস্থ করতে হবে ভালো করে। তাহলে আমাদের জিনিসগুলো কিন্তু একই রকম। আমরা যখন একটা নিউরনের ক্ষেত্রে দেখব, তখন কি দেখছিলাম? যে ডেনড্রাইটটা কি জানো ছিল? হ্যাঁ, আজ্ঞাবহ। আর সংজ্ঞাবহ কে ছিল? সংজ্ঞাবহ ছিল অ্যাকশনটা, তাই না? তারপর আমরা কি দেখলাম? ওই গোটা সিস্টেমের ক্ষেত্রে, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যখন দেখলাম, নিউরনগুলো কিছু কিছু কি হচ্ছিল? অন্তর্বাহী হচ্ছিল আর বহির্বাহী হচ্ছিল। তারপরে আমরা যখন ওই গোটা সিস্টেমের ক্ষেত্রে, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রেই দেখছি, কিন্তু নিউরন না বলে আমরা বলছি, নার্ভের কথা বলছি, তখনও আমাদের কি কি হচ্ছিল? অন্তর্বাহী হচ্ছিল আর বহির্বাহী হচ্ছিল।
আর আরেকটা মিক্স যেটা ছিল মিক্সড হচ্ছিল, তাই না? তো এখানে কি উদাহরণগুলো মুখস্থ করতে হবে, যে আমরা লাস্টের ক্ষেত্রে খালি কয়েকটা উদাহরণ নার্ভের নামগুলো মুখস্থ করতে হবে। যেমন অন্তর্বাহীর ক্ষেত্রে ছিল অলফ্যাক্টরি, আর কি ছিল অপটিক, তাই না? বহির্বাহীর ক্ষেত্রে কি ছিল ট্রাক্লিয়ার আর অকিলোমোটর, আর মিশ্রর ক্ষেত্রে কি ছিল ফেসিয়াল আর ভোগাস। ঠিক আছে, এবার দেখ আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি। লাস্ট না, সেকেন্ড লাস্ট টপিক। ঠিক আছে, মূলত প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি আমরা পরের দিন পড়ব, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে, সব পড়ব। আচ্ছা, মূলত প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত স্নায়ু সংলগ্ন নিউরনের কোষদেহগুলির যোগ কলা দ্বারা আবৃত হয়ে যে স্ফীত গ্রন্থি তৈরি করে তাকে কি বলা হয়? স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, স্নায়ুগ্রন্থিগুলি সাধারণত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থান করে। বোঝা গেছে? স্নায়ুগ্রন্থিগুলি কোথায় অবস্থান করছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থান করছে। আর স্নায়ুগ্রন্থি জিনিসটা কি হয়ে গেল বল? মূলত প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যেটা দেখা যায়, সেখানে স্নায়ু সংলগ্ন নিউরনের কোষদেহগুলি, নিউরনের আমরা বললাম নিউরনের কোষদেহ আর ডেনড্রাইট দিয়ে কি গঠিত হয়? স্নায়ুগ্রন্থি গঠিত হয়, তাই না? আচ্ছা, সেগুলো যোগকলা দ্বারা আবৃত হয়ে, যোগকলা একটা বিশেষ ধরনের কলা দ্বারা, কলার নাম, সেই যোগকলা দ্বারা আবৃত হয়ে যে স্ফীত গ্রন্থির মতো একটা স্ট্রাকচার তৈরি করে তাকেই বলা হয় স্নায়ুগ্রন্থি, ইংলিশে বলা হয় গ্যাংলিয়ন। ঠিক আছে, কাজ কি? গ্যাংলিয়নগুলি গ্রাসনালী, পাচকগ্রন্থি, অশ্রুগ্রন্থি ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কাজ কি বলেছে? অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে গ্যাংলিয়ন থেকে নিউরো হরমোন খরিত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে নেক্সট টপিক আছে মনে হয় এই সংযোগ, যেটা সেটা স্নায়ু সন্নিধি যেটাকে বলা হয়। স্নায়ু সন্নিধি জিনিসটা কি? দেখ, স্নায়ুতন্ত্রে নিউরনগুলি পরস্পর সংলগ্ন বা সজ্জিত হয়, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কোনো প্রোটোপ্লাজমিক সংযোগ থাকে না। মানে এই একটা নিউরন ছিল, এই একটা নিউরন ছিল, তাই না? এই আরেকটা নিউরন ছিল, এদের মধ্যে কিন্তু কোনো মানে ডিরেক্ট এরকম কানেকশন থাকে না, এদের মধ্যে একটা গ্যাপই থাকে। ঠিক আছে, সেই গ্যাপটা মানে প্রোটোপ্লাজম দ্বারা কানেক্টেড থাকে না। প্রোটোপ্লাজম মানে তো জানিস সেই সাইটোপ্লাজম আর ভিতরে যা কিছু আছে সবাইকে একসাথে প্রোটোপ্লাজম বলা হয়। সেরকম মানে কোষ আর কি, কোষের মাধ্যমে প্রোটোপ্লাজম দ্বারা কোনো কানেকশন থাকে না। কি কানেকশন থাকে সেটা আমরা পড়ব। ঠিক আছে, সেটাকে বলছি আমরা স্নায়ু সন্নিধি। স্নায়ুতন্ত্রের নিউরনগুলি পরপর সংলগ্ন ও সজ্জিত হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে কোনো প্রোটোপ্লাজমিক যোগ থাকে না। দুটি নিউরনের সংযোগকারী এই স্থানগুলিকে স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস বলা হয়। ঠিক আছে, স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস বলা হয়। ঠিক আছে, স্নায়ু সন্নিধির সংজ্ঞাটা কী হবে? দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী যে ফাঁকা অংশ থাকে, ঠিক আছে, যেখানে একটি নিউরন থেকে রাসায়নিক বা বৈদ্যুতিক তথ্য পরবর্তী নিউরনে পরিবাহিত হয় তাকে কি বলা হয়? স্নায়ু সন্নিধি বলা হয়। তাহলে দুটা নিউরনের মধ্যে যে ফাঁকা অংশ, যেখান দিয়ে ওই রাসায়নিক বা ইলেকট্রিক সিগন্যালটা ট্রান্সফার হয় তাকে কি বলা হয়? সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলা হয়। এটা তোর 3 রকমের হতে পারে। তোর অ্যাকশন থেকে একটা কোষের অ্যাকশন থেকে, একটা নিউরনের অ্যাকশন থেকে আরেকটা নিউরনের অ্যাকশনও হতে পারে, একটা নিউরনের অ্যাকশন থেকে আরেকটা নিউরনের সেল বডিতেও হতে পারে, একটা নিউরনের অ্যাকশন থেকে আরেকটা নিউরনের ডেনড্রাইটেও হতে পারে। যেহেতু নিউরনের 3টা পার্ট, সেই জন্য একটা নিউরনের অ্যাকশন থেকে পরবর্তী নিউরনের 3টা পার্টের যে কোনো 3টা জায়গায় লাগতে পারে, তাই না? সেই জন্য 3 রকম হয় এটা। যাই হোক, ওটা নেই হয়তো এই বইয়ে, প্রান্তিকে আছে সম্ভবত। আচ্ছা, অবস্থান কি বলেছে? একটি নিউরনের অ্যাকশনের প্রান্তীয় নব এবং পরবর্তী নিউরনের, এই যে এখানে বলেছে দেখ, ডেনড্রন বা কোষদেহ বা অ্যাকশনের মধ্যবর্তী যে স্থান, ফাঁপা স্থান থাকে, সেই স্থানেই এই সাইন্যাপস অবস্থিত। ঠিক আছে, কাজ কি বলেছে? একটি নিউরনের অ্যাকশন থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী নিউরনে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে প্রেরণ করে। ঠিক আছে,
তাহলে এই এই একটা নিউরনের এটা কি ছিল, প্রান্তীয় পুরুষ যেটা বলে সেটা ছিল, ঠিক আছে। এখান থেকে পরবর্তী নিউরনের যে অংশ থাকবে এটা সেল বডিও হতে পারে, অ্যাক্সনও হতে পারে, বা ওই ডেনড্রন হতে পারে, ঠিক আছে। এখানে ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে কি যাবে, আমাদের ইলেকট্রিক সিগন্যাল যাবে, তাই না। এই সিগন্যালটা কিসের মাধ্যমে যাবে বল, এই সিগন্যালটা যাবে নিউরো ট্রান্সমিটার। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, কার মাধ্যমে যাবে, নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। নিউরো ট্রান্সমিটারের উদাহরণ কি, অ্যাসিটাইল কোলিন। প্রধান নিউরো ট্রান্সমিটারটা কি, অ্যাসিটাইল কোলিন। এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের আজকের লাস্ট টপিক, সাইন্যাপস, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি পড়বো কালকে, হ্যাঁ এত দূরে থাকবে। এরপর কালকে আমরা কি পড়বো, ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম, ঠিক আছে। টাইমটা হয়ে গেছে না।